এবং বিশেষ করে এই গত 16 বছর আমরা যে ডিহিউম্যানাইজেশন দেখতে পেয়েছি এবং যে আদারিং এর রাজনীতি দেখতে পেয়েছি, সেই ডিহিউম্যানাইজেশন এবং আদারিং এর রাজনীতিতেও গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকে 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম। একটু আগে সঞ্চালক আমাকে পরিচয় করে দিচ্ছিল। আমি এখানে শিবিরের পরিচয় নিয়ে আসিনি। আমি অভ্যুত্থানে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং এখানকার যারা মূল সমন্বয়ক ছিল সবার সাথে আমার কানেকশন ছিল, আমাকে চিনতো। আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি। তো আমার শিবির পরিচয় চেয়ে আমি হচ্ছে একজন অভ্যুত্থানের পক্ষের শক্তি। অভ্যুত্থানে আমি রাত দিন এক করে সময় দিয়েছি এবং সেই কষ্টগুলো আমি বুঝি। চোখের সামনে আমি আমাদের ভাই বোনদেরকে হারাতে দেখেছি, তাদের অ্যাসপাইরেশনগুলো দেখেছি, তারা কি জন্য রাস্তায় নেমেছিল। তো সেই বিষয়গুলো আমি একটু স্মৃতিচারণ করার চেষ্টা করব। তো আন্দোলনের শুরুতেই আমাদের এই আন্দোলনটাকে যেটা হয়, প্রথমে এটাকে হচ্ছে বিভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করা হয়েছে এবং এই ট্যাগিং এর ক্ষেত্রে এখানকার যতগুলো ফ্যাক্টরগুলো আছে তারাও এটাকে হচ্ছে সমর্থন দেওয়ার চেষ্টা করেছিল। এবং সবচেয়ে ক্রিটিক্যাল টাইম যখন ছিল 14 জুলাইয়ের পর থেকে 15 জুলাই, যেদিন ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়, হামলার পরবর্তী সময়েও এই হামলাটাকে নিয়ে বিভিন্নভাবে রাজনীতি করার চেষ্টা করা হয়েছে এবং এক্ষেত্রে অপসাংবাদিকতার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এই বিষয়গুলোকে খুব চমৎকারভাবে জাতির সামনে নিয়ে আসে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভ্যাকেন্সি করা হয়, 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের ভাই বোনরা যখন রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তোলে, ওই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময়ে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যেতে পারে এবং কারফিউ জারি হতে পারে। তো আন্দোলনের শুরু থেকে যেহেতু পলিসি মেকিং এর সাথে ছিলাম, প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করতাম প্রত্যেকটা কর্মসূচি যেন সবাই ওন করতে পারে, এটা যেন কোনো একটা আদর্শিক দ্বন্দ্বের মধ্যে পড়ে না যায়। তো 18 জুলাই থেকে আমরা তখন 9 দফার কথা চিন্তা করি এবং 9 দফাটা এমনভাবে তৈরি করা হয় যেন এই 9 দফাটা নেতা থাকুক আর না থাকুক আন্দোলনটা চলতে থাকে। তো সেই অনুযায়ী 19 জুলাই, আপনারা জানেন 18 জুলাই রাতে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যায় এবং সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ করে ইন্টারনেট অফ, ইন্টারনেট ব্ল্যাকআউট, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। কি করা যায় তখন? মূল সমন্বয়কদেরকে রিচ করা যাচ্ছিল না। তো তখন আমরা যারা আন্দোলনটাকে হচ্ছে সমন্বয় করছে, তখন আমরা চিন্তা করলাম আমরা অফলাইনে আমরা নেটওয়ার্ক তৈরি করব এবং অফলাইনের মাধ্যমে আমরা আন্দোলনটাকে সমন্বয় করব। তো 19 জুলাই জুমার নামাজের পর থেকে ঢাকা সহ সারা দেশে মানুষ রাস্তায় নেমে পড়ে। আমরা রাস্তায় ছিলাম, সবকিছু আপডেট পাচ্ছিলাম। তো কর্মসূচি দেওয়ার মতো কেউ নাই এবং ইন্টারনেট ব্ল্যাকআউট। এখন যেভাবে আমরা সহজে একটা মেসেজ হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে মেল করে দিতে পারতেছি, তখনকার কথা আপনারা যখন মাঠে ছিলেন তখন একটু চিন্তা করেন, হঠাৎ করে সবকিছু অন্ধকার, কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছিল না, কর্মসূচি কোথায় থেকে আসবে কিছুই বোঝা যাচ্ছিল না। তো তখন মূল সমন্বয়ক নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত রিচ করা যাচ্ছিল না। তখন আব্দুল কাদেরের সাথে আমার কথা হয়। আব্দুল কাদেরকে প্রথমে আগে সেফ হোমের ব্যবস্থা করি, এরপরে আমরা তার নামে 9 দফাটা হচ্ছে তৈরি করি এবং 9 দফা তৈরি করার পর তখন সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল এটা সাংবাদিকদের কাছে পৌঁছাইতে হবে। এখন তো যেহেতু ইন্টারনেট ব্ল্যাকআউট, কি করা যায়? তখন ক্যাম্পাস সাংবাদিক যারা আছে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আছে মহিউদ্দিন মাহি এবং ওই সময় সভাপতি ছিল আল সাদি ভুইয়া। সাংবাদিকদের সাথে আগে থেকে আমাদের পরিচয় ছিল এবং আন্দোলনের শুরু থেকে আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে পুরো আন্দোলনে। এবং আমরা যতই হতাশা বলি গণমাধ্যমের ফেসিবাদী তাদের হচ্ছে অ্যাক্টিভিটিসের কথা বলতেছি, কিন্তু মাঠ পর্যায়ে যারা সাংবাদিক ছিল তাদের পুরো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং পরামর্শ দিয়ে সামগ্রিকভাবে সহযোগিতার জায়গায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো সেই সময়ে আমরা 9 দফাটা প্রিন্ট করলাম। প্রিন্ট করে প্রথমত ক্যাম্পাস সাংবাদিক যারা আছে তাদের কাছে পাঠালাম এবং সকল সাংবাদিকদের কাছে আমরা অফলাইনে, আমার একটা এখনো নাম্বার আছে, ওই নাম্বার থেকে আমরা অফলাইনে সকল সাংবাদিকদের কাছে মেসেজ আকারে এই 9 দফাটা পাঠাই এবং আব্দুল কাদেরকেও একটা সেফ হোমে নিয়ে যাওয়ার পরে ওকে হচ্ছে নির্দেশনা দেওয়া হয় আধা ঘন্টার জন্য মোবাইলটা খোলা রাখবে এবং ওই জায়গা থেকে
সে রিকগনাইজ করবে যে এই 9 দফাটা তার নামে গিয়েছে। এবং ওই সময়ের খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন, যদি আমরা 9 দফা আমরা ওই সময় সাংবাদিকদের কাছে পৌঁছাতে না পারতাম, তাহলে কিন্তু আন্দোলনটা পরিচালনা করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যেত, কর্মসূচিটা কারো কাছে থাকতো না। এবং একই সাথে আমরা আব্দুল কাদের থেকে একটা ভিডিও নিয়েছিলাম, ভিডিও বার্তা। সেই ভিডিও বার্তা নিয়ে আমরা পেন ড্রাইভে করে সকল মিডিয়া হাউসে আমরা এই পেন ড্রাইভে করেই তার ভিডিও বার্তা পৌঁছে দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই সময়ে যেগুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আছে, কোনো ইলেকট্রনিক মিডিয়ায় এই ভিডিও বার্তা আসে নাই। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আমরা দিয়েছিলাম, সেই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতেও ওনারা চেষ্টা করেছেন, ওনারা প্রিন্ট আকারে এটা ছাপিয়েছেন। এবং এরপরের দিন আমরা আশা করেছিলাম সকল মিডিয়া, প্রিন্ট মিডিয়াগুলোতে 9 দফা আসবে, কিন্তু খুব অল্প সংখ্যক প্রিন্ট মিডিয়ায় 9 দফা, হ্যাঁ 3টা সম্ভবত, আর একটু বেশি মনে হয় আমার কাছে, এরপরের দিন দেখেছিলাম এসেছিল। তো এরপর থেকে আপনারা জানেন 19 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত প্রত্যেকটা প্রেস রিলিজ কিন্তু আমি লিখছি। প্রেস রিলিজ এখানে যখন আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, আব্দুল কাদের, মাহিন সরকার, যখন প্রধান সারি সমন্বয়ক যারা ছিল তাদেরকে গুম করা হয়, পরবর্তীতে এই 4 জনকে সেফ হোমে রাখার ব্যবস্থা করি। পাশাপাশি ওই সময়ে আমাদেরকে অনেকেই সহযোগিতা করেছিল, সাংবাদিকদের অনেক ভাই এবং বোনেরা আমাদেরকে সহায়তা করেছিল, দেশীয় আন্তর্জাতিক সাংবাদিকরা আমাদেরকে সহায়তা করেছিল। তো প্রত্যেক দিনে আমাদের কাজ ছিল প্রেস রিলিজ লেখা, পরবর্তী দিনে কর্মসূচি ঠিক করা, 62 সমন্বয়কের প্রেস রিলিজ, 58 সমন্বয়কের প্রেস রিলিজ, এভাবে প্রতিদিনের দাবিগুলো, কর্মসূচির নাম ঠিক করা। এবং এই নাম ঠিক করার ক্ষেত্রে আমরা সবার সাথে পরামর্শ করতাম, বিশেষ করে সাংবাদিক, ক্যাম্পাস সাংবাদিক যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ওই সময় যারা সাংবাদিক ছিল, তারা অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের কর্মসূচিগুলোর ক্ষেত্রে, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে, এবং এগুলো হচ্ছে সার্কুলেশনের ক্ষেত্রে। তো প্রতিদিনই আমরা যে কর্মসূচিগুলো ঠিক করতাম, আমরা দেখতাম প্রতিদিনই প্রায় 1-150 সাংবাদিকের কাছে এবং হাউসে আমরা আমাদের কর্মসূচিগুলো পাঠাতাম। এরপরের দিন যখন আমরা দেখতাম পত্রিকায় এরকম 3টা 4টা 5টা পত্রিকায় সেগুলো আসতো। ইলেকট্রনিক যতগুলো মিডিয়া ছিল, সেই ইলেকট্রনিক মিডিয়াগুলোতে প্রতিদিন আমরা প্রোপাগান্ডা দেখতে পাইতাম। আপনারা যদি একটু খেয়াল করেন, ওই সময়ে আমরা রাস্তায় ছিলাম এবং প্রেস রিলিজগুলো তৈরি করে সাংবাদিক সবার কাছে পাঠাতাম। কিন্তু এরপরও আমাদের কাছে ইনফরমেশন আসতে বলতো প্রতিনিয়ত এখানে হচ্ছে আমাদেরকে যারা আন্দোলন করতেছে, আমরা আন্দোলনকারীদেরকে এখানে সন্ত্রাসী হিসাবে, জঙ্গি হিসাবে তারা দেখানোর চেষ্টা করছে। এবং এই 9 দফা থেকে 8 দফায় নিয়ে আসা, তারপর এটাকে আরো মডারেট ভার্সনে নিয়ে আসা এবং কর্মসূচিগুলোকে হচ্ছে এটাকে বিকৃত করা, এইভাবে বিভিন্ন ধরনের প্রয়াস আমরা ওই সময় দেখতে পেয়েছি। তো এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা দিন আমাদেরকে যেতে হয়েছে। 24 তারিখের পরে যখন আবার ইন্টারনেট আসে, ইন্টারনেট আসার পরে তখন সারা দেশে আপনারা জানেন গণ অ্যারেস্ট চলতেছে, গণগ্রেপ্তার চলতেছে। এই গণ অ্যারেস্ট এবং গণগ্রেপ্তারের এইটাকেও আমরা দেখতে পেয়েছি এক ধরনের ফেসিবাদী সাংবাদিকতা। এই গণ অ্যারেস্ট এবং গণগ্রেপ্তার করার পরে এটাকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়া, ট্যাগিং দিয়ে এটাকে বৈধ উৎপাদন করা, এটা আমরা হচ্ছে প্রয়াস আমরা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে আমাদের এই পুরো 36শে জুলাইয়ে প্রত্যেক দিনের সাংবাদিকতা, এটা নিয়ে আজকে যে কাজটা হয়েছে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ একটা কাজ, অসাধারণ একটা দলিল। আমাদের প্রত্যেকটা দিন নিয়ে ওই সময় যে অপসাংবাদিকতা হয়েছে, সেই সাংবাদিকতা নিয়ে আমাদের নির্মোহ পর্যালোচনা হওয়া দরকার। এবং সেখান থেকে আমাদের যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে যেন পরবর্তীতে কেউ এরকম সাংবাদিকতাকে প্রপাগান্ডা টুল হিসেবে ব্যবহার করতে না পারে, কারো এজেন্ট হিসেবে ব্যবহার হইতে না পারে, সেই জায়গায় আমাদেরকে হচ্ছে কাজ করা দরকার। তো এই জায়গায় আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমরা উদ্যোগের সাথে যারা জড়িত তাদেরকে ধন্যবাদ জানাই। এবং নতুন বাংলাদেশে আমরা আশা করব সাংবাদিকরা সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে এবং হলুদ সাংবাদিকতাকে পরিহার করবে এবং ছাত্রদের পক্ষে থাকবে, জনতার পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।